বিএনপি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছে 1 মাসের একটু বেশি হলো। তো ওই মূল্যায়ন করার সময় এখনো আমাদের আসেনি। ইরান এবং ইউএসের সাথে যে বর্তমান যুদ্ধ চলছে, এটা আমাদের সারা পৃথিবীতেই অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব ফেলেছে। জ্বালানি তেলের কোনো অভাব আমাদের দেশে আছে বলে এখনো মনে হয় না। সরকার বলেছে যে পর্যাপ্ত মজুদ আছে। বিশ্বমঞ্চে অভিজ্ঞ এক ব্যক্তিত্ব, যার কর্মপরিধি এশিয়া থেকে আফ্রিকা হয়ে দক্ষিণ আমেরিকা পর্যন্ত। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা এবং বর্তমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। 35টিরও বেশি দেশে টেকসই স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে কাজ করার বিশাল অভিজ্ঞতা নিয়ে তিনি এখন দেশের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, বিশ্ব অর্থনীতির অস্থিরতা এবং এর বিপরীতে বাংলাদেশের আগাম প্রস্তুতি নিয়ে তিনি সাম্প্রতি কথা বলেছেন বনিরবার্তার সঙ্গে। দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন, ডিজিটাল হেলথ কার্ড এবং বিশেষায়িত হেলথ ভিলেজ নিয়ে সরকারের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেছেন তিনি। আর এই সাক্ষাৎকারটি নিয়েছেন আনিকা মেসাবিন। অবশ্যই ইরান এবং ইউএসের সাথে যে বর্তমান যুদ্ধ চলছে, এটা আমাদের সারা পৃথিবীতেই অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালী, সেখান থেকে পৃথিবীর যতটা জ্বালানি তেল তার 20%-এরও বেশি হরমুজ প্রণালী থেকে আসে। তো তার তো একটা প্রভাব থাকবেই। কিন্তু আমি বলবো যে একটা ভালো ব্যাপার যে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরেই এটা একটা বড় চ্যালেঞ্জ সামনে এসেছে। কিন্তু সেই চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের সরকার দ্রব্যমূল্য বাড়তে দেয়নি, বাজারে কোনো বিরূপ প্রভাব এখন পর্যন্ত পড়েনি। জ্বালানি তেলের কোনো অভাব আমাদের দেশে আছে বলে এখনো মনে হয় না। সরকার বলেছে যে পর্যাপ্ত মজুদ আছে, কোনো প্যানিক বাইংয়ের কোনো প্রয়োজন নাই। তারপরেও কিছু মানুষ, কিছু অসাধু ব্যবসায়ী, তারা চেষ্টা করছে বিভিন্নভাবে তেলের মজুদ করার, যার ফলে আপনার কোনো জায়গায় কৃত্রিম সংকট দেখা দিলেও দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা যে সারা বিশ্বব্যাপী তেলের মূল্য বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, অকটেন কোনোটাকে এখন পর্যন্ত বাড়তে দেয়নি। নাগরিকের ক্রয় সাধ্যের মধ্যেই আছে, সব মোটামুটি ভালোভাবে চলছে। আশা করি আমরা এই সংকট খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠব। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আমাদের নির্বাচনেরও প্রায় 1 বছর আগে থেকেই বাংলাদেশকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন বিভিন্ন খাতের জন্য পরিকল্পনা করছেন। উনি দক্ষ যারা প্রফেশনাল তাদেরকে সংগঠিত করেছেন দেশের ভিতরে এবং দেশের বাইরে। ওনাদেরকে নিয়ে উনি অনেক কাজ করেছেন। উনি পুরোপুরি প্রস্তুত ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। বিএনপি পুরোপুরি প্রস্তুত ছিল। সে প্রস্তুতির অংশ হিসেবে আপনারা দেখেছেন যে দায়িত্ব গ্রহণের প্রথম 1 সপ্তাহের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী উনি ওনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক বিভিন্ন আপনার যারা প্রফেশনাল ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, তাদের সাথে বসেছেন। উনি ফ্যামিলি কার্ড লঞ্চ করেছেন, উনি কৃষক কার্ড নিয়ে কথা বলেছেন, উনি খাল খনন উদ্বোধন করেছেন, উনি হেলথ সেক্টরে যারা আছেন তাদের সাথে মিটিং করে কী প্রায়োরিটি কর্মসূচি এখনই আমাদের বাস্তবায়ন করা লাগবে সেই সম্পর্কে উনি দিক নির্দেশনা দিয়েছেন। এবং ইমাম মুয়াজ্জিন, খতিব, ইমাম মুয়াজ্জিন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের জীবন উন্নয়নের জন্য যে ভাতা বা অন্যান্য সুবিধার ব্যবস্থা করা হয়েছে, এটা অলরেডি উনি লঞ্চ করেছেন, ন্যাশনালি লঞ্চ করেছেন। শিক্ষার ক্ষেত্রে যে কথাগুলো আমরা বলেছি, যে পরিকল্পনার কথা আমরা বলেছি, সেগুলো বাস্তবায়নের জন্য উনি দিক নির্দেশনা দিয়েছেন। ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার জন্য যে কথাগুলো আমরা বলেছি, ক্রীড়াকে সুসংগঠিত করার যে কথাগুলো বলেছি, এগুলো নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। উনি দিনরাত কাজ করছেন এবং ওনার সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা মন্ত্রী মহোদয়রা আছেন এবং আমাদের সরকারি কর্মকর্তারা আছেন, তারাও একযোগে কাজ করে যাচ্ছেন দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তবে যে কোনো প্ল্যান তৈরি করার সময় পটেনশিয়াল রিস্ক কী থাকতে পারে ভবিষ্যতে, সেগুলো আমরা সবসময় যারা প্ল্যানার সেগুলোকে আইডেন্টিফাই করি এবং রিস্কগুলোকে আমরা কীভাবে মিটিগেট করব সেগুলো আমরা পরিকল্পনা তৈরি করি। তো সেটা তো অবশ্যই আমাদের আপনার চিন্তা ভাবনার মধ্যে ছিল। তো স্বাস্থ্য খাতে ম্যানিফেস্টোতে আপনারা যেটা দেখেছেন, মোটামুটি আমি বলবো যে এটা একটা যুগান্তকারী ম্যানিফেস্টো। আমরা
স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে প্রথাগত ট্রিটমেন্ট সেন্ট্রিক যে চিকিৎসা ব্যবস্থা, সেখান থেকে একটা প্যারাডিম শিফট করে একটা প্রিভেন্টিভ সেন্ট্রিক স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে নিয়ে আসতে হয় তার একটা রূপরেখা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আছে এবং সেইভাবে আমরা পরিকল্পনাও নিয়েছি। এইভাবে মূল্যায়ন করার সময় তো এখন আসেনি। বিএনপি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছে 1 মাসের একটু বেশি হলো, তো ওই মূল্যায়ন করার সময় এখনও আমাদের আসেনি। তো আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে যে কথাগুলো বলতাম, আমরা বলেছি যে বাংলাদেশের গ্রাম অঞ্চলের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট থাকবে। প্রতিটি স্বাস্থ্যসেবা ইউনিটের সাথে 3টি করে স্বাস্থ্য হাব থাকবে, যেখান থেকে প্রিভেন্টিভ এবং প্রমোটিভ স্বাস্থ্যসেবা দেওয়া হবে এবং প্রতিটি হাবের সাথে 3 জন করে আপনার কমিউনিটি হেলথ ওয়ার্কার থাকবে, স্বাস্থ্য আপা বা স্বাস্থ্য ভাই টাইপের হেলথ ক্যাডার থাকবে, যারা কম্প্রিহেন্সিভ আপনার প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবা জনগোষ্ঠীকে দিবে। শহরাঞ্চলেও প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একটি করে প্রাইমারি হেলথ ইউনিট করার কথা বলেছি। তো এই ব্যাপারে আমরা কিছুটা সামনে অগ্রসরও হয়েছি। আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে অলরেডি আমরা নেগোশিয়েট করেছি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রায় $15 মিলিয়ন একটা আমরা বলি TAPP, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট, এই প্রপোজাল অলরেডি এটা মিনিস্ট্রি অফ হেলথ থেকে এটা অ্যাপ্রুভ হয়েছে এবং আমরা আশা করছি যে আগামী মাসে যে 6 তারিখে একনেক মিটিং হবে, সেই একনেক মিটিংয়ে এই TAPP প্রজেক্টটা পাস হয়ে যাবে। হলেই আমরা এই যে ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড নিয়ে যে কথা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অতি শীঘ্রই ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড জনগণের হাতে দেওয়া হবে। এইটা সহ ইলেকট্রনিক রেফারেল, ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং গ্রামের যে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা ইউনিট, এটাকে আমরা একটা জেলাতে বা হয়তো একটা বা দুটো বা 3টা জেলাতে আমরা পাইলট করব এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ সাহায্যে। এই কাজটা আমরা অতি শীঘ্রই শুরু করতে পারবো। আশা করছি আগামী 2-1 মাসের মধ্যেই আমরা এই কাজের উদ্বোধন করতে পারবো। এছাড়াও বিশ্বব্যাংকের সাথে আমাদের কথা হচ্ছে। বিশ্বব্যাংক অলরেডি আপনার আরবান এরিয়াতে প্রাইমারি হেলথ কেয়ারের প্রজেক্ট এটা তৈরি করেছে বাংলাদেশ সরকারের সাথে মিলে এবং এই প্রজেক্টটাও প্রায় $200 মিলিয়ন এই প্রজেক্টের ভ্যালু এবং এই প্রজেক্টটাও এপ্রিলের 6 তারিখ একনেক, আমরা আশা করছি একনেকে এটা অ্যাপ্রুভ হলে পরে আমরা এডিবির সাহায্যার্থে রুরাল এরিয়াতে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যার্থে আরবান এরিয়াতে আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার যে নেটওয়ার্কের কথা আমরা বিএনপি থেকে যে পরিকল্পনার কথা বলছি, সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে পারব। স্বাস্থ্য শিক্ষাটা কিছুটা মিডিয়াম টু লং টার্ম মেজার, কারণ আজকে যদি আমি স্বাস্থ্য শিক্ষার উপরে কোনো কাজ করি, এইটার ইম্প্যাক্ট পেতে আমাকে অপেক্ষা করতে হবে, অন্তত 5 থেকে 10 বছর অপেক্ষা করতে হবে। আমাদের দেশের স্বাস্থ্য শিক্ষা অবশ্যই আমাদের যারা ডাক্তার, আমাদের ডাক্তারি কারিকুলাম এখনও সেই প্রথাগত কন্টেন্ট বেস কারিকুলাম আছে। এটাকে আমরা কম্পিটেন্সি বেস কারিকুলামে কীভাবে রূপান্তরিত করতে পারি এবং সেই কম্পিটেন্সি বেস কারিকুলাম ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে ক্লাসরুমের পরিবর্তন আনতে হবে, আমার স্কিলস ল্যাবের পরিবর্তন আনতে হবে, আমার সিমুলেশন ল্যাব তৈরি করতে হবে, আমার যারা টিচার আছেন, যারা MBBS পড়ান, আমাদের প্রফেসর সাহেবরা আছেন, ন্যাশনাল প্রফেসররা আছেন, লেকচারাররা আছেন, তাদেরকেও আপগ্রেড করার ব্যবস্থা করতে হবে। কিন্তু এর চেয়েও মনে হয় যে আরেকটা মূল্যবান জায়গা হলো আমাদের দেশে যে নার্সিং এডুকেশন এবং অন্যান্য যে হেলথ টেকনোলজিস যারা আছেন তাদের যে এডুকেশন, এই শিক্ষার মানের অবস্থা খুব খারাপ। আমাদের অনেক দিন থেকে প্রথম থেকেই শিক্ষার মান খুব খারাপ এবং আমরা জানি যে একটা স্বাস্থ্য ব্যবস্থায় শুধুমাত্র ডাক্তার ভালো হলেই চলবে না। ডাক্তারদের সাথে যদি আমরা শক্তিশালী নার্সিং ক্যাডার যদি করতে না পারি, শক্তিশালী যদি হেলথ টেকনোলজিসদের ক্যাডার আমরা করতে না পারি, প্যারামেডিক্সের ক্যাডার করতে না পারি, ফার্মাসিস্টদেরকে যদি আমরা সেই পর্যায়ে নিয়ে না আসতে পারি, শুধুমাত্র ডাক্তার একা স্বাস্থ্য ডেলিভার করতে পারবে না। আমার সবাইকেই আমাকে তাদের মান ভালো করতে হবে। তো ডাক্তার সহ অন্য সব ধরনের স্বাস্থ্যকর্মীদের মান ভালো করার জন্য আমাদের স্বাস্থ্য শিক্ষার ব্যাপক পরিবর্তন আনতে হবে, ব্যাপক রিফর্ম করতে হবে। যে রিফর্ম প্রোগ্রামটা হাতে নিলে আমাদের কাজ দ্রুত আগাবে। কিন্তু আমি যা বললাম, এটা শর্ট টার্মে এটার ইম্প্যাক্ট আমরা দেখবো না, ইম্প্যাক্ট আমরা দেখবো মিডিয়াম টু লং টার্মে। আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় কাজ, আমাদের করতেই হবে। ভারতমুখী হোক আর থাইল্যান্ডমুখী হোক বা মালয়েশিয়ামুখী হোক, সিঙ্গাপুরমুখী হোক, কোনো মুখী আমরা হতে চাই না। জেনে রাখা ভালো যে এই বিদেশমুখী হওয়ার কারণে আমাদের দেশ প্রতি বছর $6 থেকে $8 বিলিয়ন নষ্ট করে। আমাদের হার্ড আর্ন ফরেন কারেন্সি আমরা খরচ করে ফেলি দেশের বাইরে থেকে স্বাস্থ্য সেবা নেওয়ার কারণে।
এবং এর মূল কারণ হলো জনগণের সাথে স্বাস্থ্য ব্যবস্থার একটা ল্যাক অফ ট্রাস্টের সম্পর্ক তৈরি হয়েছে। জনগণ বিশ্বাস করে না যে আমাদের দেশের বড় হাসপাতালে গেলে পরে খুব ভালো চিকিৎসা সেবা তারা পাবে। তো আমাদের প্রথম কাজ হলো এই আস্থাকে ফিরিয়ে আনা। এই আস্থা ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় পলিটিক্যাল কমিটমেন্টের পাশাপাশি আমাদের হেলথ রিলেটেড যে কিছু লিগাল ফ্রেমওয়ার্ক আছে, মেডিকেল নেগলিজেন্স ফর এক্সাম্পল, বা আপনার আননেসেসারি সিজারিয়ান সেকশন ফর এক্সাম্পল, বা আমাদের যে দেশে এখন বেশ ব্যাপক যে প্রাইভেট সেক্টর মেডিকেল হসপিটালগুলো আছে, এগুলোকে একটা মোটামুটি কি বলে রেগুলেশনের আওতায় আনা, যাতে তারা মানসম্মত চিকিৎসা দেয় এবং সঠিক প্রাইসে তারা সঠিক চিকিৎসা দেয়, সেই ব্যবস্থাগুলো করা, এগুলো আমাদেরকে করতে হবে। আর আমি কিছুদিন আগে কক্সবাজারে গিয়েছিলাম এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের একটা প্রতিনিধি দলের সাথে। সেখানে আমরা বলেছি যে কক্সবাজারকে আমরা হেলথ ট্যুরিজমের একটা এপিসেন্টার হিসেবে গড়ে তুলতে চাই ভবিষ্যতে। কক্সবাজারে আমরা হেলথ ভিলেজ, বাংলাদেশে যেমন ইপিজেড আছে ইন্ডাস্ট্রির জন্য, সেখানে সরকার বিশেষ ধরনের সুবিধা দেয়, ট্যাক্স ব্রেক দেয়, নিরাপত্তা সুবিধা দেয়, আপনার আমদানি রপ্তানির ক্ষেত্রে সুবিধা দেয়। এরকমভাবে আমরা যদি হেলথ ভিলেজ গড়ে তুলি, কক্সবাজারে শুরু করতে পারি, সেখানে যদি আমরা বড় স্পেশালাইজ হসপিটাল বিভিন্ন সেক্টরে আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা মনে করি যে ভবিষ্যতে মানুষ কক্সবাজারে বেড়াতে যাওয়ার পাশাপাশি তারা স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য ব্যাংককে না যেয়ে তারা কক্সবাজারে আসবে। এবং আরও যদি আমরা লং টার্ম দেখি, শুধু বাংলাদেশ না, আমরা মনে করি যে কক্সবাজারকে একটা রিজিওনাল হেলথ হাব হিসেবে আমরা ভবিষ্যতে গড়ে তুলতে পারবো, যেখানে মায়ানমার থেকে মানুষ চিকিৎসা নিতে আসবে, বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে বিভিন্ন স্টেট আছে সেখান থেকে মানুষ চিকিৎসা নিতে আসবে। তো এটা আমাদের একটা স্বপ্নের প্রকল্প। আশা করি আমরা এই স্বপ্নের পথে খুব সাকসেসফুলি এগিয়ে যেতে পারব। তো কোয়ালিটি অফ কেয়ারটা একটা বড় কনসার্ন আমাদের দেশে। কোয়ালিটি অফ কেয়ার বোথ ইন পাবলিক এবং প্রাইভেট হসপিটালস ইজ ইকুয়ালি উই আর ভেরি মাচ কনসার্ন। বছরে 2 বার 6 মাস পর পর তার প্রতিটি হসপিটাল, সেটা সেন্ট্রাল হসপিটাল থেকে শুরু করে একেবারে গ্রাসরুটসে আপনার প্রাইভেট হেলথ কেয়ার হসপিটাল, সেখানে যে তারা কোয়ালিটি অ্যাসেসমেন্ট করতো, কোন হসপিটালের কোন জায়গায় কোয়ালিটির কী গ্যাপ আছে সেগুলো নিয়ে হসপিটাল স্টাফদের সাথে তারা আলাপ করতো, যাতে করে হাসপাতালের কোয়ালিটি বাড়ে। এবং কোয়ালিটি স্কোরিংয়ের উপরে ডিপেন্ড করে তারা হসপিটালকে বিভিন্ন অঙ্কে আপনার ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভও দিত। যদি কোয়ালিটি আপ টু দ্য মার্ক থাকে, সরকারের সাথে সেই হসপিটালগুলো এমওইউ করতে পারবে এবং স্ট্র্যাটেজিক পারচেজিংয়ের মাধ্যমে আমরা প্রাইভেট হাসপাতাল থেকে সার্ভিস কিনে নিয়ে এই সার্ভিসটা আমরা সাধারণ জনগণ যারা সার্ভিস পাচ্ছে না, বা সরকারি হাসপাতালে বড় ভিড়ের কারণে সার্ভিস পেতে বিলম্ব হচ্ছে, তাদেরকে সার্ভিসটা দিতে পারবো। সো এইভাবে যদি আমরা কাজ করতে পারি, আমি মনে করি যে আমাদের পাবলিক সেক্টরে যেভাবে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আমাদের পক্ষে করা সম্ভব, আমরা প্রাইভেট হাসপাতালগুলোকে একটা রেগুলেশনের মধ্যে এনে আমরা সেখানকার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে আমরা অবদান রাখতে পারব। সবচেয়ে বড় ভূমিকা থাকবে আমাদের বাংলাদেশের সরকারের, এবং আমি মনে করি বাংলাদেশের যারা স্বাস্থ্যের এক্সপার্টরা আছেন ওনারাই সবচেয়ে বড় ভূমিকা রাখবেন। ওনারাই ডিজাইন করবেন, ওনারাই সব কিছু ঠিক করবেন। যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এছাড়াও বায়োলেটারাল অনেক পার্টনার্স আছে, তারা আমি মনে করি মূলত টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এগুলো দিয়ে আমাদের সাথে একসাথে কাজ করবে। কিন্তু সবচেয়ে বড় ভূমিকা আমাকে দেশকেই রাখতে হবে, আমার সরকারকেই রাখতে হবে, এবং আমরা মনে করি যে হাই পলিটিক্যাল কমিটমেন্টের মাধ্যমে আমরা একটা গন্তব্যে পৌঁছাতে পারবো। না, এরকম প্রভাব এখন পর্যন্ত আমরা দেখছি না। প্রভাব একটা হতে পারে যে অনেক কাতার এয়ারওয়েজ বা আপনার এমিরাটস, এদের ফ্লাইট অনেক সময় ক্যান্সেল হচ্ছে। তো কারো যদি স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য কোথাও যাওয়ার কথা ছিল, যেখানে কাতার এয়ারওয়েজ বা এমিরেটস বা অন্যান্য মিডল ইস্টার্ন এয়ারলাইন ব্যবহার করার কথা, তারা হয়তো সময় মতো যেতে পারছে না। এছাড়া আমি এমন কোনো নেগেটিভ কোনো প্রভাব এখন পর্যন্ত দেখছি না। আমাদের দেশে ওষুধ রপ্তানি মার্কেট মূলত আফ্রিকা। আমাদের অনেক ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট রপ্তানি হয়, বেশিরভাগ আফ্রিকাতেই বেশি আমাদের রপ্তানি হয়। এছাড়াও ইস্ট এশিয়ান কিছু দেশেও আমাদের দেশের ওষুধ যায়। যেমন আমি যখন ক্যাম্বোডিয়াতে ছিলাম, দেখতাম যে ক্যাম্বোডিয়ান একটা বড় বাজারে বড় এক অংশ, ওষুধের একটা বড় অংশ বাংলাদেশ থেকে যেত। তো এসব জায়গাতে আমার মনে হয় না যে ইরান আমেরিকার যুদ্ধের প্রভাব এইসব দেশের ওষুধ রপ্তানিতে পড়ছে বলে আমার জানার মতে আমার মনে হয়। স্বাস্থ্য ক্ষেত্রে সংকটের চেয়েও যদি যুদ্ধ প্রলম্বিত হয়, তাহলে ম্যাক্রো ইকোনমির উপরে তো অবশ্যই প্রভাব পড়বে।
কারণ বিশ্ব বাজার যদি অস্থিতিশীল হয়, তেলের দাম যদি অস্থিতিশীল হয়, মানুষের ব্যবসার জন্য যাতায়াত যদি বাধাগ্রস্ত হয়, তার একটা ইম্প্যাক্ট তো আমাদের দেশে পড়বে। এবং স্বাস্থ্য খাত কোনো আইসোলেটেড আইল্যান্ড না। যদি বাংলাদেশের উপরে ইম্প্যাক্ট পড়ে, অন্যান্য সেক্টরের উপরে, স্বাস্থ্য সেক্টরের উপরেও সেই ইম্প্যাক্ট কিছুটা অবশ্যই পড়বে। তবে যদি আমি ডিগ্রি অফ সিভিয়ারিটির কথা বলি, তাহলে আমার মনে হয় স্বাস্থ্য খাতে অত বড় কোনো ইম্প্যাক্ট পড়ার অদূর ভবিষ্যতে কোনো সম্ভাবনা আছে। যতটা সম্ভাবনা আছে কমোডিটি প্রাইসের উপরে বা তেলের দামের উপরে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে।